আবিদা বাসায় ঢুকতেই সবাই হুমড়ি খেয়ে পড়ল। আদির মা রাগে গজগজ করতে করতে বললেন, কি এমন জাদু করেছিস বলতো আবিদা, যে আদি তোকে ছাড়া দু চোখে অন্ধকার দেখে, অন্য কিছু যেন চোখেই পড়ে না তার। আদির মায়ের কথা অবাক হলো আদিবা। আদি যে সবার সামনে থেকে আদিবাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল, এটা কি তার চোখে পড়েনি? তারপরেও কি করে আদিবাকে দোষ দিচ্ছে? শুধু যে আদির মা তা নয়, বাসার সবাই আদিবাকে কথা শোনাচ্ছে। এরা কি সত্যি মানুষ নাকি অন্য কিছু বোঝার চেষ্টা করলো আদিবা। একে তো আদি তাকে জোর করে নিয়ে গিয়েছিল, তারপর আবার মেরেছে, সবচেয়ে বড় কথা রাস্তায় ফেলে চলে এসেছে। এত কিছুর পর কারো যদি রাগ করার কথা থাকে, সেটা একমাত্র আদিবার। কোথায় সে রাগ দেখাবে? তা না, সবাই তার উপর রাগ দেখাচ্ছে। বিয়ে ভেঙেছে বলে আদিবাকে দায়ী করছে। আদিবার জন্য নাকি পাত্রপক্ষের কাছে লজ্জিত হতে হয়েছে। সবার কথা শুনে আদিবার ভীষণ রকমের রাগ হচ্ছে। ইচ্ছে করছে মুখের ওপর দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পারল না। আদির মা রাগী গলায় প্রশ্ন করলেন, তাই গিয়েছিলি তো দুজনে, ফিরা সময় একা কেন? আদি কোথায়? কোথায় মানে? উনি বাসায় আসেনি? ন্যাকামি করিস? তোকে যে 1 মিনিটে চোখে আড়াল করে না, সে তোকে রেখে একা ফিরে আসবে এটা বিশ্বাস করতে বলছিস? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি তোরা? কি অঘটন ঘটিয়েছিস খোদা জানে। ছেলেটাকে একা পেয়ে কীভাবে মাথায় চড়িয়েছিস? আদিবার চুপ থাকতে পারল না। কাকিমণি, তুমি এমনভাবে বলছো যেন আমি ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। উনি যে জোর করে আমায় নিয়ে গিয়েছিলেন, সেটা যেন তোমার কেউ দেখতেই পাওনি। উনি আমাকে যেভাবে নিয়ে গিয়েছিলেন ঠিক সেভাবেই রাস্তায় ফেলে রেখে চলে এসেছেন। তোমরা আমাকে যতটা নিজ ভাবছো, আমি এতটাও নিচে এখনও নামতে পারিনি। তাছাড়া ভাইয়া আমাকে একেবারেই সহ্য করতে পারে না। সেটা যদি এখনও না বুঝে থাকো, তাহলে বলবো তোমার ইচ্ছে করেই চোখ বন্ধ করে থাকতে চাও। কথাগুলো বলেই নিজের রুমে চলে আসলো আদিবা। কি ঘটেছিল বাসায় কাউকে বলতে ইচ্ছে হলো না। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা 11টা, ঘর ছুঁই ছুঁই করছে, কিন্তু আদি ফেরার নাম নেই। বাসার সবাই তার চিন্তায় অস্থির হয়ে উঠেছে, কারণ সবাই তাকে ফোন দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। ফোন বন্ধ দেখাচ্ছে। আদি এতক্ষণে বাইরে থাকার কথা না। এবার আদিবার নিজেরও চিন্তা হচ্ছে, আদি তাকে রেখে অনেক আগে চলে এসেছিল। এতক্ষণ তার ফিরে আসার কথা, তাহলে ফিরছে না কেন? আবার কোনো ঝামেলায় হয়নি তো? কি কি ঘটেছে বাসায় বললে তাকে সবাই দোষারোপ করবে, সন্দেহও নেই। বকাবকি এমনি গায়েও হাত তুলতে পারে, কিন্তু এখন সব না বলে বিপদ হতে পারে। আচ্ছা, ভাইয়ার সাথে খারাপ কিছু ঘটেনি তো? আমার এমন লাগছে কেন? আমার তো ভাইয়ার ওপর রাগ করার কথা, কিন্তু ওর কথা মনে হলেই কান্না পাচ্ছে কেন? আদিবার হাত পা কাঁপছে। যে মনে প্রাণে দোয়া করছে আদি যেন কিছু না হয়, অজান্তেই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ বাসায় ল্যান্ডলাইনের কল আসলো। আদি ফোন করেছে। ফোন পেয়েই আদির বাবা বেরিয়ে গেলেন। কাউকে কিছু বললেন না। আদি ফোন করেছে শুনে আদিবা দেহ প্রাণ ফিরল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো। আদিবা এতক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিল, এবার উঠে বসলো। উঠে ঘাড় ঘোরাতে বিছানার পাশে আয়নার প্রতিচ্ছবি ভেসে উঠল। নিজের চোখ পানি দেখে হঠাৎ করে আদিবা কেমন যেন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, আমি কাঁদছিলাম কেন? যে আমার কথায় কথা ভয় দেখায়, গায়ে হাত তুলতেও ভাবে না, যার জন্য আমার জীবনের সব এলোমেলো হয়ে গেল, পড়াশোনা ছাড়তে হলো, তার জন্য আমার খারাপ লাগবে কেন? ভাইয়া তো জানতো জায়গাটা ভালো না, তবু আমায় ফেলে চলে এসেছিল, তার জন্য আমি কাঁদছি কেন? ভেবেই আদিবার মাথায় যে চেপে গেল। চোখ মুছে নিল। রাত 12টার দিকে আদি বাসায় ফিরলেও সাথে তার বাবাও আছে। দেখে বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে। আদি অবস্থা বিশেষ ভালো মনে হচ্ছে না। বাসার সবাই ড্রয়িং রুমে গিয়ে জড়ো হলো। আদির বাবা এসে সোফায় বসে পড়লেন। আদির মা এগিয়ে প্রশ্ন করলেন,
এতক্ষণ কোথায় ছিলি? সবার সামনে থেকে আদিবাকে এভাবে নিয়ে গেছিলি কেন? জবাব দে। ওকে এখনও জ্যান্ত কবর দেয়নি, এ তো অনেক। বিড়বিড় করে আদি উত্তর দেওয়ার আগেই রেহানা বেগমকে আহমেদ সাহেব থামিয়ে দিয়ে বলেন, আজে বাজে প্রশ্ন করো রেহানা। আজে বাজে প্রশ্ন হবে কেন? আমাদের সবাই কতটা নিচু হতে হলো ওর জন্য। জবাব দে আদি, কেন এমন করলি? এই প্রশ্নগুলো না করে প্রশ্ন করো, ও এতক্ষণ কোথায় ছিল? কোথায় ছিল মানে? আদুর মুখে কথা নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কী রে আদি, জবাব দে। কি জবাব দিবে? তোমার গুণধর ছেলে সারাদিন থানায় ছিল, বুঝেছ? আহমেদ সাহেবের কথায় সবাই অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো আদিবা। আদির মা এগিয়ে গিয়ে বললেন, থানায় ছিল মানে কি? কিছু নেশাখোর ছেলের সাথে ঝামেলা করেছিল, পুলিশ খবর পেয়ে ধরে এনেছে। দেশে ফিরেছিস 2 দিনও হয়নি, নেশাখোর ছেলেদের সাথে তোর কিসের ঝামেলা আদি? কিরে উত্তর দে। আমি ভাবতেও পারছি না এত বছরে ওর আচরণের কোনো পরিবর্তন হয়নি। আমরা ওকে মানুষ করতে পারিনি রেহানা। আহমেদ সাহেবের কথাটা বলতে দেরি হলেও আদির উত্তর দিতে দেরি হলো না। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। বাড়াবাড়ি তো হবেই, তুমি নেশা করবে আর আমি বললে সেটা বাড়াবাড়ি। তোমার মনে হচ্ছে আমি নেশাখোর? তা না হলে কাশবনে কি করছিলি শুনি? আমি জবাব দিতে বাধ্য নই, তবে এ ঝামেলা আমার জন্য হয়নি, যার জন্য হয়েছে তাকে আমি দেখে নিব। কার জন্য হয়েছে শুনি? কার জন্য হয়েছে তার উত্তর তখনই পাবে যখন তাকে হাসপাতালে পাঠাতে পারবো। বলতে বলতে আদিবার দিকে তাকালো আদি। ভয়ে আদিবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তবুও ভালো সবার সামনে তার ব্যাপারটা বলেনি। এখনও বড় মুখ করে বলতে পারছিস তুই? যা করেছিস তা বলতে আমি যেমন ভয় পাই না, তেমনি যা করিনি সেটা মানতেও পারি না। মানে কি? তুই আবার কাউকে মারবি? তো তোমার কি মনে হয় যার জন্য আমাকে জেলে যেতে হলো তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আদি, তুই বাড়াবাড়ি করছিস। কেউ যদি ভালো কথা ভালোভাবে না বুঝে তাকে আমি আমার মতো করে বুঝাবো। যাই হোক, আমাকে ছাড়িয়ে এনেছো বলে ভেবো না আমার জীবনে দখলদারি পেয়ে গিয়েছো। আমি এখানে বেশি দিন জন্য আসিনি, তাই আমাকে শাসন করার চেষ্টা করবে না। যদি তোমাদের অসুবিধা হয় কালকে চলে যাব। তাছাড়া পুলিশ আমাকে আটকে রাখতো না যদি আমার সাথে টাকা থাকতো। আশা করছি আমি কি বুঝাতে চাইছি তুমি বুঝেছ। তবুও যদি তোমার আমাকে অপরাধী মনে হয় বাবা হিসেবে শাস্তি দিতেই পারো, তবে এখন না। পায়ে ব্যথা পেয়েছি, দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, তাই রুমে যাচ্ছি। তুমি মায়ের সাথে কথা বলে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিও। আমি কি চলে যাব? তোমরা যদি না চাও আমি এক মুহূর্তে এখানে থাকবো না। তোমাদের বিরক্ত করার ইচ্ছা আমার নেই। আমি উপরে যাচ্ছি। আদিবা ফার্স্ট বক্সটা নিয়ে আমার রুমে আয়। তো বলেই হাঁটতে লাগলো আদি। এতক্ষণ ধরে আদিবা সবার কথা শুনছিল, কিছু বলেনি, কিন্তু আদির কথা বলার ধরন দেখে তার কেন যেন মনে হচ্ছিল আদি ঠিক নেই, হয়তো শরীর খারাপ। তাছাড়া মারামারির সময় ব্যথা পেয়েছিল। আদিবা টানতে টানতে যেতে যেতে আবার পিছু ঘুরল। আদিবা, কিছু বলছি তোকে, কথা কানে যায়নি। আসছি ভাইয়া। আদি ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আদিবা ফার্স্ট অ্যাড বক্স নিয়ে ঘরে গেল। আসবো? আদি ঘুরে একবার আদিবাকে দেখল, কিন্তু উত্তর দিল না। আজব রাগ আমার কথা, তা না নিজের রাগ দেখাচ্ছে। ফিসফিস করে ফিসফিস করা বাদ দিয়ে ভিতরে আয় আর দরজাটা বন্ধ করে দে। দেখুন, আমি যা করেছি তার জন্য যথেষ্ট শাস্তি দিয়েছেন, আর না দরজাটা বন্ধ করতে বলেছি, মারবো বলিনি তো। আদিবা এখন তার কথা না শুনলেও মারবে, শুনলেও মারবে, তাই বাধ্য হয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে গেল আদিবা। আদির হাতের ইশারায় আদিবাকে নিজের কাছে ডাকলো। কেন জানি আদিবা ভয় পেল। ভাইয়া, বাসায় কি করে ফিরলি? প্রশ্নটা শুনে আদিবা গলা শুকিয়ে গেল। তবে কি আদি জেনে গিয়েছে সে নিয়ে সাথে ফিরেছে?
আজ আর রক্ষা নেই। কিরে, জবাব দিচ্ছিস না কেন? ও বুঝছি আমার উপর রাগ করেছিস, তাই না? ওভাবে রাস্তায় নামিয়ে দিলাম তাই। আসলে আমি জানতাম এই ঝামেলা এত সহজে মিটবে না। পুলিশ আমাকে তাড়া করবে। তোকে পুলিশের ঝামেলা ফেলতে চাইনি, তাই নিরাপদে দূরত্ব এসে তোকে নামিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। রাগ করিস না প্লিজ। ভাইয়া তুমি? বাহ, কত বছর পর তোর মুখে তুমি ডাক শুনলাম। আমি তোকে রাস্তায় ছেড়ে দিব, এটা তুই ভাবলি কি করে? সে যাই হোক, আমি তো ফয়সালকে বলেছিলাম তোকে পিক করতে, কিন্তু ও বলল তোকে নাকি পায়নি। জানিস, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম না জানি কি হয়েছে তোর সাথে। পরে ভাবলাম হয়তো বাসায় ফিরে এসেছে। ভাইয়া আমায় পুলিশ কেসে জড়াতে চায়নি জন্য আমাকে নামিয়ে দিয়েছিল, আর আমি ওকে কত কিছু ভেবেছি। সত্যি ভাইয়া আমার কথা এত ভাবে? তবে কি সবার কথা ঠিক? ও সত্যি আমায় ভালোবাসে? হয়তো সত্যি বাসে, কিন্তু ভাইয়া যদি জানতে পারে আমি আজ নিলয় ভাইয়ার সাথে বাসায় ফিরেছি, তাহলে কি হবে? ও কি মেনে নিতে পারবে ব্যাপারটা? কেন মনে হচ্ছে আমার জীবনে বড় ঝড় আসতে চলেছে। আদি নিচে বলে এসেছে আদিবাকে হাসপাতালে পাঠাবে, কিন্তু এখন তা না করে আদিবার সাথে এত ভালো করে কথা বলার কারণটা আদিবার মাথায় ঢুকলো না। আদিবা উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে চুপ থাকতে দেখে আদি আবার প্রশ্ন করলো, কিরে উত্তর দিচ্ছিস না কেন? কি করে বাসায় ফিরলি বল। আদি কথা বলছে আর প্যান্টের নিচের দিকে ভাঁজ করতে করতে উপরে তুলছে। আদিবা এবারও উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু আদির প্যান্টের ভাঁজ একটু উপরে তুলতেই আদিবা আঁতকে উঠল। আদি পা থেকে রক্ত পড়ছে। আদিবা তাড়াতাড়ি দৌড়ে এসে আদির পায়ের কাছে বসে আমতা আমতা করে প্রশ্ন করল, ভাইয়া? আদি হয়তো বুঝতে পেরেছে আদিবা রক্ত দেখে ভয় পেয়েছে, কিন্তু সে আদিবার অবস্থাকে গুরুত্ব না দিয়ে সহসা জবাব দিল, ব্যান্ডেজটা করে দে তো আদিবা, করার মতো এনার্জি পাচ্ছি না। আদির কথাটা এত স্বাভাবিকভাবে বলা যেন কিছুই হয়নি, অথচ হাঁটুর নিচে দগদগে ক্ষত, এখনও রক্ত ঝরছে মনে হচ্ছে। এই অবস্থাতে এত শান্ত থাকা যায়? আদি কথাটা বলে বিছানায় গায়ে এলিয়ে দিল, পা দুটি বাইরে দিকে ঝুলিয়ে। এবার হাঁটুর নিচে দগদগে ক্ষতটা আবারও স্পষ্ট হয়ে ভেসে উঠছে। পুরো জায়গাটা রক্তে লাল হয়ে আছে দেখে চোখ কপালে উঠে গেল আদিবার। এত ব্যথা পেলে সে হয়তো এতক্ষণে হাসপাতালে থাকতো। আদি কি করে সহ্য করছে তার মাথায় ঢুকছে না। কেন যেন আদিবা খুব কান্না পাচ্ছে, যদিও কান্নাটা করা কথা আদির, কিন্তু সে শান্ত হয়ে শুয়ে আছে। উল্টো আদিবা কান্না জুড়েছে। আদিবার কান্না চাপার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে নিজেকে ধরে রাখতে পারছে না, হাউমাউ করে কাঁদছে। আদিবা কান্নার শব্দ শুনে আদি পুরো বোকা বনে গেল, কারণ সে আদিবার কান্নার কারণ বুঝতে পারছে না। তাই তাড়াতাড়ি উঠে বসলো। তীক্ষ্ণ চোখে আদিবার দিকে তাকিয়ে বলো, সমস্যা কি? কান্না জুড়েছিস কেন? আমি তো তোকে মারিনি, এমনকি বকাও দেইনি, তাহলে কাঁদছিস কেন? আদিবা উত্তর দিল না। সে এক মনে কেঁদেই চলছে। আরে যন্ত্রণা বলবি তো, কি হয়েছে? কাঁদছিস কেন? ভাইয়া আগে কান্না থামা, তারপর বল কি হয়েছে। কান্না থামাতে বললাম না? ভাইয়া এতটা কি করে কাটলো? চোখ মুছতে মুছতে প্রশ্ন করলো আদিবা। ঢং করিস আমার সাথে, জানিস না কিভাবে কেটেছে? আমার জন্য এত কিছু হয়েছে তাই না? এনেছিলাম ব্যান্ডেজটা করে দিতে, তা না করে ঢং শুরু করেছিস। চোখে সামনে থেকে দূর হ ইডিয়েট, লাগবে না তোর ব্যান্ডেজ করা। এটা বাসায় ব্যান্ডেজ করার মতো ব্যথা? এখনই হাসপাতালে চলো। আমাকে তো পাগলা কুত্তায় কামড়িয়েছে, হাসপাতালে যাব। বক্সটা দে বলে আদি নিজেই ব্যান্ডেজ করতে শুরু করলো। আদিবা বসে বসে দেখছে আর কাঁদছে। আজব তো, ইডিয়েটের মতো আর কত কাঁদবি? এবার তো পানি শূন্যতা দেখা দিবে। চুপ কর। আপনি কি পাথর দিয়ে তৈরি? আপনার ব্যথা লাগছে না? না লাগছে না। আমার কিসের ব্যথা লাগবে সেটা যদি তুই বুঝতি তাহলে তো
কাজই হতো। যাই হোক, জীবনে তো কোনো কাজ করতে পারলি না, এখন যা বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা কর, শরীর ভালো লাগছে না, ঘুমাবো। আদিবা আর কিছু বলল না, চুপচাপ বাইরে এসে খাবার জোগাড় করতে লাগলো। আদির মা দেখছেন কিন্তু কিছুই বলতে পারছে না, কারণ আদি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এখানে থাকবে না। এখন কিছু বললে হয়তো এক্ষুনি চলে যাবেন। আদিবা খাবার নিয়ে ঘরে গিয়ে দেখলো ঘর ফাঁকা, আদি সেখানে নেই। ভাইয়া, ভাইয়া, আদিবা দুবার ডাকতেই আদি ওয়াশরুম থেকে জবাব দিল, শাওয়ার নিচ্ছি, একটু অপেক্ষা কর, আসছি। আদিবা টেবিলে খাবার রেখে বিছানায় বসলো। কিছুক্ষণের মধ্যেই আদি আসলো, খালি গায়ে, পরনে হালকা ব্রাউন কালারের 3/4 গলা ঝুলানো সাদা টওয়ালা, কপালে উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুল থেকে টপ টপ পানি ঝরছে। আবিদা নিজের অজান্তে হা হয়ে তাকিয়ে আছে আদির দিকে। আদি ব্যাপারটা বুঝো আবিদাকে বিব্রত করার জন্য বলল, হাঁ করে কি দেখছিস? বড় ভাইকে দেখতে লজ্জা করে না? আদিবা এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, কারণ সে লজ্জা পেয়েছে, ভীষণ রকমের লজ্জা। মুখটা ইতিমধ্যে লাল হয়ে গেছে। আদিবার অবস্থা দেখে আদি খুব হাসি পেল। সে উচ্চস্বরে হেসে ফেলল। আদিবা এবার এদিক ওদিক না তাকিয়ে এক দৌড়ে সোজা নিজের ঘরে চলে গেল। রাত বাজছে, কিন্তু আজ ঘুমকে কিছুতে বসে আনতে পারছে না আদিবা। বারবার আদির জন্য দুশ্চিন্তা হচ্ছে। ভাইয়া কি ঘুমিয়েছে? ওর পায়ের ব্যথা করছে না তো? একবার কি গিয়ে দেখে আসবো? যেই ভাবনা সেই কাজ। আদিবা উঠে বসলো, কিন্তু চারদিকে চোখ বুলে দেখলো রুম পুরো অন্ধকার, বিদ্যুৎ নেই, তাই কোথাও কোনো আলো দেখা নেই। কিন্তু তাতে কি, আদিবা এখন আদির কাছে যেতে ইচ্ছে করছে। অন্ধকার হাতড়াতে গিয়ে দাঁড়ালো আদির ঘরের সামনে, আর দরজাটা শব্দহীনভাবে খোলার চেষ্টা করলো। পা টিপে টিপে ঘরে ঢুকলো। আদির মুখ ঘুরিয়ে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। সত্যি কি উনি ঘুমাচ্ছে, নাকি শরীর বেশি খারাপ লাগছে? জ্বর আসেনি তো? আদিবা ইচ্ছে হলো একবার ছুঁয়ে পরখ করতে। আদিকে এমন নিথর হয়ে পড়ে থাকতে দেখে আদিবার মনটা খারাপ হয়ে গেল। সুস্থ অবস্থায় তো সারাদিন আদিবাকে শাস্তি দিয়েই কুল পায় না, তবুও আদিবার খারাপ লাগছে। আচ্ছা, আপনার শাস্তি ঝুড়ি কি কোনোদিনও শেষ হবে না? এ কেমন ভালোবাসা? আদিবা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতেই আদি খপ করে আদিবার হাত ধরল। অন্ধকারে হঠাৎ এমন কাণ্ডে ভয়ে চমকে উঠল আদিবা। চিৎকার দিতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ পায়নি। তার আগেই আদি তার নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এটা আদি বুঝতে পেরে দেহে প্রাণ পেল। আদির বুকে মুখ গুজে নিজেকে সামলাতে চাইল। সাথে সাথে আদি বলে উঠল, দুদিনই অভ্যস্ত হয়ে গেলি? আদিবা প্রশ্নের মানেটা বুঝলো না, তাই মুখ তুলে প্রশ্ন করলো, মানে? এবার আদি উঠে বসল। আপনি এসব কি বলছেন? যা সত্য তাই তো বলছি। আদিবা এখন কি উত্তর দেওয়া উচিত সে জানে না। আদি কি তাকে অপমান করছে কিনা সেটাও বুঝতে পারছে না, শুধু জানে এই পরিস্থিতিটা তার খারাপ লাগছে। আমতা আমতা করে জবাব দিল, আপনি ভুল বুঝছেন, আপনার শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম। আদিবা তুই জানিস তুই আমার প্রেমে পড়ে যাচ্ছিস? আপনি এসব কি বলছেন? আদি আবারও শান্ত গলায় জবাব দিল, এই ভুলটা করিস না, নিজেকে সামলা, এভাবে নিজেকে বিলিয়ে দিস না। আমি ছেলে মানুষ, মেয়েদের সাথে ফুর্তি করতে আমার ইচ্ছে হতেই পারে, কিন্তু তোকে সেটা মানায় না। যদিও আদি আদিবাকে অপমানের উদ্দেশ্যে কথাগুলো বলছিল, কিন্তু কথাগুলো আদিবার মাথায় কিংবা মনে কোনো জায়গায় স্থান নিতে পারল না। পারবেই বা কী করে? আমি নতুন করে আপনার প্রেমে পড়ব কী করে ভাইয়া? কথায় আছে, দৃষ্টির সীমার বাইরে থেকে যদি কোনো ছেলে একটা মেয়ের কথা ভাবে, সেই মেয়ে তা বুঝতে পারে। আর আপনাকে এত কাছে রেখে আমি বুঝবো না? আপনি আমার জীবনের প্রথম ছেলে, যে আমার সবটা কেড়ে নিয়েছিলেন, যার কাছ থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারিনি, যাকে ছোটোকালে জয় করে নিয়েছিলেন, সে এখন নতুন করে প্রেমে পড়বে কী করে? আপনি যেমন ছোট থেকে আমাকে ভালোবাসেন, ইচ্ছে হোক বা অনিচ্ছায় আপনার ভালোবাসার প্রেমে পড়েছিলাম আমিও। যে ভালোবাসা
বেড়াজাল থেকে আজও বের হতে পারিনি, কিন্তু আপনার ভালোবাসার যে বড্ড বেপরোয়া। এমন বেপরোয়া ভালোবাসা কে চায়? আমি কি এতই খারাপ? আমাকে কি একটু ভালোভাবে ভালোবাসা যায় না? আপনাকে ভালোবাসার কথা বলার সাহস আমার নেই, কোনো দিনও হবেও না। কিন্তু আপনার প্রতি আমার অনুরাগের পরিমাণ যদি আপনি জানতেন, তবে হয়তো 6টা বছর এভাবে আমাকে কষ্ট দিতে পারতেন না। এই 6 বছরের প্রতিটা মুহূর্ত আমি কিভাবে পার করেছি যদি জানতেন। মনে মনে বসে বসে নিজ মনে কথা বলছিল আবিদা। আদি আগেই উঠে গিয়েছিল। সে চোখ মুখে পানি দিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দরজা লাগানোর শব্দে ঘোর কাটল। তাড়াতাড়ি বিছানায় ছেড়ে উঠে দাঁড়ালো। আমি এখন যাই ভাইয়া। কোথায়? কোথায় মানে নিজের রুমে যাব। তাহলে এসেছিলি কেন? মানে আসলে আপনার শরীর ঠিক আছে কি না তাই দেখতে এসেছিলাম। এত দেখি ভূতের মুখে রাম নাম হয়ে গেল। তুই আমার কথা ভাবছিস? বিষয়টা অবিশ্বাস্য। এমনভাবে বলছেন যে আমি কোনোদিনই আপনার কথা ভাবিনি। ভাবতি নাকি? আপনি এত বেইমান হয়েছেন জানা ছিল না। ছোটবেলায় আপনার জ্বর হলে সারা রাত বসে জলপট্টি দিতাম, আপনার সব কাজ করে দিতাম, খাইয়ে দিতাম, সব ভুলে গেছেন? ওরে কি গুণবতী লক্ষ্মী মেয়েটা! এমনভাবে বলছে যেন নিজের ইচ্ছে আমার সেবা করত। থাপড়াতে থাপড়াতে রাজি করাতাম। ভুলে গেছিস? সে যাই হোক, যে কারণেই হোক, সেবা তো করতাম। ইচ্ছে করে কোনো দিনও করিসনি, মার খাওয়ার ভয় করতি। তাছাড়া না করে যাবি কোথায়? আমার যখন যা দরকার সেটা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করেই জানি। বলতে বলতে আদি এসে বিছানায় এসে গা ছুয়ালো। আদিবাও সাথে সাথে উঠে উল্টো ঘুরে হাঁটা দিল, কিন্তু সফল হতে পারল না। আদি তাকে হ্যাঁচকা টানে নিজের কাছে বসিয়ে দিল। কি করছেন? ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি বলে মনে হচ্ছে। হেয়ালি করবেন না প্লিজ। নিজের উল্টোপাল্টো কাজকর্ম করবেন, তারপর বলবেন আমার চরিত্র খারাপ। যা খারাপ তা ভালো বলতে যাব কেন? ঠিক আছে, আমার চরিত্র ভালো না, কিন্তু আপনার চরিত্র ভালো। তাহলে বিয়ের আগে একটা মেয়ের সাথে এমন করেন কি করে? আমি কখন বললাম আমার চরিত্র ভালো? আমি ছোট থেকে তোকে অন্য চোখে দেখি। এখন তো আর কথা নেই। তোর প্রতি আমার গভীর আসক্ত রয়েছে। আপনি কি মুখে কিছু আটকায় না? লজ্জা বলতে কিছু নেই? নিজেই নিজেকে কি করে এত নিচে নামাচ্ছেন? সত্যি বলতে মুখ আটকানো উচিত না। সত্যি অপ্রিয় হলেও সত্যি। তোর দিকে তাকালে এক দৃষ্টিতে, আর বললাম দেখি বোনের চোখে তাকালে বোন নামক পবিত্র সম্পর্কটা অপমান করা হলো না? বুঝতে যখন পারছেন আপনি যে দৃষ্টিতে তাকাচ্ছেন সেটা অপবিত্র থাকলে তাকান কেন? অন্ধ হয়ে যেতে বলছিস? একটু ভালো হতে বলছিস? ভালো হলে অ্যাওয়ার্ড দিবি? আপনার সাথে কথা বলে লাভ নেই, হাতটা ছাড়ুন। তা না হলে আমি কিন্তু চেঁচাবো। গতকালের দাঁতটা গলায় না করে ঠোঁটে করা উচিত ছিল, তাই না? তাহলে আমাকে হুমকি দেওয়ার আগে ঠোঁট দুটো কাঁপতো। মানে কি? গত রাতে কথা মনে করার চেষ্টা করে, তাহলেই বুঝতে পারবি। বলতে বলতে আবিদার হাত আলগা করে দিয়ে মুচকি হাসলো আবিদ। আবিদ কি বুঝতে চেয়েছে? আবিদা বুঝতে পেরেছে, তাই আদি বাঁকা হাসিতে তার গা জ্বলে উঠল আবিদার। আর একবার যদি আমার দিকে খারাপ নজরে তাকান, একেবারে চোখ গেলে দিব বলে দিলাম। বলে আবিদা এক ছুটে চলে। আবিদার কাণ্ড আদি উচ্চস্বরে হেসে উঠল। সকালে আবিদা রান্নাঘরে জোগাড় করে টেবিলে খাবার দিচ্ছে, তখন আবিদার মা সেখানে আসলেন। বেশ ইতস্তত হয়ে দাঁড়িয়ে আছেন তিনি দেখে আবিদাকে বলেন, কিছু বলবে? আবিদা, তোর সাথে কিছু কথা ছিল। বলো। দরকার ছাড়া আমার পাশে এসে দাঁড়ানোর কথা না, সেটা তো আমি আগেই থেকে জানি। তুই সবসময় এভাবে কথা বলিস কেন? গত 6 বছর তুমি কখনো আমার সাথে ভালো করে কথা বলেছ বলে আমার মনে পড়ছে না, তাই আজ একটু অবাক হচ্ছে। আসলে আমি মানুষ, তাই গিটগিটির মতো রং পাল্টাতে পারিনি। বুঝছি তুই আমার সাথে কথা বলতে চাস না, তাই এমন তেরা বেঁকা কথা বলছিস। বলেই রাগে গজগজ করে চলে যেতে চাইল শাহানা বেগম। পিছন থেকে আদিবার শান্ত কণ্ঠে বলল, ভাইয়ার ব্যাপারে কিছু বলতে চেয়েছিলে তাই না?
তুই কি করে জানলি স্বার্থ ছাড়া আমার সাথে কথা বলতে? না জানি, আর আমার কাছে স্বার্থ রক্ষার মতো কিছু নেই, তাই কথাটা ভাইয়াকে নিয়ে সিম্পল হিসেব। যাই হোক, কি বলতে চেয়েছিলে বলো। তুই তো জানিস তোর চাচা চাচি তোকে পছন্দ করে না, তাই নিজের মায় পছন্দ করে, চাচা চাচি তো পরের বিষয়। এটা বলার মতো কোনো বিষয় না, এটা আমি 6 বছর আগের থেকেই জানি। বনিতা না করে যা বলার সরাসরি বলো। ওরা আদির বিয়ে দিতে চায়, অসুবিধে কোথার দিক? আদিত্য বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর পাগলামি এখনও যায়নি। তোর সাথে যা করে তা দেখলে কোনো মেয়ে বিয়েতে রাজি হবে? উনি যা করেন তাতে আমার কোনো হাত আছে? আমি সারাদিন পায়ে ধরে বসে থাকলেও উনি নিজে জায়গা থেকে এক চুল নড়বে না। সমস্যাটা সেখানে। কিন্তু তোর কাকিমণি ভাবছে তুই আদিকে হাত করতে চাইছিস। তো এখন আমার কি করণীয়? তুই মানে আমতা করছো কেন? মনে হচ্ছে যেন তুমি আমাকে নিয়ে কত ভাবো, আমি কষ্ট পাবো জন্য বলতে পারছো না। আদিবা, চল আমরা গ্রামে চলে যাই, আমাদের নিজেদের বাড়িতে। অন্যের সংসারে আগুন লাগিয়ে লাভ কি বল? আদিবা ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে মায়ের দিকে একবার দেখলো, তারপর লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, এই নিয়ে এত ভাবার কিছু নেই, আমি আজকেই চলে যাব। তবে তোমার আর সাদিয়া যাওয়ার দরকার নেই, তোমার চিকিৎসা চলছে, সাদিয়ারও ভার্সিটি আছে, সমস্যা যেহেতু আমাকে নিয়ে, আমি চলে গেলেই সমাধান হয়ে যাবে। আদিবা আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেল। সবার অবহেলা পেতে পেতে এখন আর কোনো কষ্টই তাকে ছুঁতে পারে না। শাহানা বেগম অসহায় চোখে তাকিয়ে রইল মেয়ের দিকে। তার হাত পাও বাঁধা, কিছু করার নেই। আদিবাকে তার চাচি একদম মানতে পারছে না, তাই এটা ভালো সিদ্ধান্ত বলে মনে করছেন। সকাল 10টার টেবিলে খাবার দেওয়া হলো। আদিবা বাদে সবাই খেতে বসেছে। আদিও এসেছে। আদিবা রান্নাঘরে দুপুরে রান্না করছে, পাশাপাশি খাবার এগিয়ে দিচ্ছে। রান্নাঘরে খাবার টেবিলে পাশাপাশি হওয়ায় সে একবার রান্নাঘরে যাচ্ছে, আবার ফিরে এসে সবাইকে খাবার দিচ্ছে দেখে কার কি লাগবে। আদি টেবিলে বসেছে ঠিক, কিন্তু এখনও খাওয়া শুরু করেনি। সে আদিবার কার্যকলাপ দেখছে। আদিবা এগিয়ে এসে আদির প্লেট দুটো রুটি আর ভাজি দিয়ে এগিয়ে যেতে চাইল। সাথে সাথে আদি বলে উঠল, এই দাঁড়া। আদিবা ব্যস্ত গলায় বলো, কিছু লাগবে ভাইয়া? মাংস দেব? না, তুই এখন পর্যন্ত ঠিক কতবার রান্নাঘরে গিয়েছিস আর এসেছিস? মানে আমি টেবিলে এসেছি 5 মিনিটও হয়নি, তার মধ্যে 6বার রান্নাঘরে গিয়েছিস আবার এসেছিস, এর কারণ কি? ভাইয়া, দুপুরে রান্না বসেছি তাই তোর খাওয়ার দরকার নেই, তাই তো? মানে বুঝলাম না। সবাই খেতে বসেছে, তুই বসিসনি কেন? আমি সবাইকে খাইয়ে তারপর খাই। ও, ভুলে গিয়েছিলাম, এটা আমাদের দেশের কালচার, তাই না? ঠিক আছে, যা। তবে মৌমাছির মতো ছোটাছুটি করবি না, দেখতে বিরক্ত লাগছে। তোর দৌড়াদৌড়ি দেখে নিজে হাঁপিয়ে উঠছি। আদির কথা আদিবা বুঝেনি, তাই চুপচাপ রান্নাঘরে চলে গেল। তবে এবার আর ফিরে আসেনি, রান্নাঘরে রয়ে গেল। আদিও খাওয়া শুরু করেছে। খেতে খেতে আদি বলল, মা, কি যেন বলছিলে? না, কিছু না বাবা, আমি বাঘ কিংবা ভাল্লুক নই মা, তোমার গর্ভের সন্তান, তাই আমাকে ভয় পাওয়াটা হাস্যকর। যা বলার আছে বলে ফেলো। না, আসলে আদি বলছিলাম কি বলছিলে সরাসরি বলো। ঘটক কয়েকটা ছবি দিয়ে গিয়েছিল আমার বিয়ের জন্য পাত্রী। হ্যাঁ, মানে আসলে আমতা করছো কেন? এখানে তো কোনো অসুবিধা দেখছি না, ছবিগুলো কোথায় দেখি? আদির মা তাড়াতাড়ি আইরিনকে বলল ছবিগুলো গিয়ে নিয়ে আসতে। অরিন এক ছুটে গিয়ে ছবিগুলো নিয়ে এসে আদিকে দিল। আদি প্লেটের পাশে সবগুলো ছবি রেখে এক হাতে খাচ্ছে, অন্য হাতে উল্টো পাল্টে একটার পর একটা ছবি দেখছে। টেবিলে পিনপতন নীরবতা, কেউ খাচ্ছে না, সবাই আদির দিকে তাকিয়ে আছে। আদি খুব মনোযোগ দিয়ে ছবি দেখছে। আদি এত সহজে রাজি হবে এটা যেন সবার কাছে অবাক লাগছে। হঠাৎ সকল নীরবতা ভেঙে আদি গলা ছাড়ল,
আদিবা, এই আদিবা, একবার এদিকে আয় তো। আদিবাও ছুটতে ছুটতে আসলো। কিছু লাগবে ভাইয়া? ওদিকটায় গিয়ে দাঁড়াতো। মানে? আদি চোখ তুলে তাকালো। আদির চেহারা দেখে আদিবা রীতিমতো ভয় পেল। আদির নাক মুখ লাল হয়ে আছে, কপালের মাঝ বরাবর ফুলে ওঠা রগ প্রমাণ করছে সে রেগে আছে। আদি যখন প্রচণ্ড রেগে যায় তার চেহারা বদলে যায়। আদিবা আদির এই চেহারার সাথে পরিচিত। সে ভালো করে জানে এখন একটু এদিক থেকে ওদিক হলে ভয়ানক কাণ্ড ঘটে যেতে পারে। যদিও সেই আদির রাগের কারণ জানে না, তবুও কথা না বাড়িয়ে আদির দেখানো জায়গায় গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আদি বলল, পিছনে ঘুরতো একবার। আদিবা বোকা বোকা মুখ করে সবার দিকে তাকালো আর দেখলো টেবিলে বসা সবাইরে একই দশা। সবাই অবাকের সাথে ভয় মিশানো চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদিবা ঘুরছে না দেখে আদি ধমকে বলল, একটা কথা কতবার বলতে হবে তোকে? কি বললাম কথা কানে যায়নি? মার না খেলে তোর শান্তি হয় না, তাই না? আদির ধমকে আদিবা তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো। আদি এবার ঠান্ডা গলায় বলল, অরিন গিয়ে আদিবার চুলটা খুলে দে তো। অরিন ভ্যাকাচ্যাকা মুখ করে তাকালো আদির দিকে। আদিবা এদিকে ফিরে তাকালো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, তোকে ঘুরতে বলেছি আমি? আদির ধমকে আদিবা ভয় পেল। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু তার মাথা কিছু ঢুকছে না। আদি কি করতে চাইছেন? অরিন তোকেও কি এক কথা বারবার বলতে হবে? অরিন তাড়াতাড়ি উঠে গিয়ে আদিবার চুল খুলে দিল। মুহূর্তে ঘন কালো চুল তরতর কবর কোমর ছাড়িয়ে পড়ছে। আদি একটু দেখে বলল, আরও লম্বা হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট হাঁটুর সমান। যাই হোক, তুই আমাদের বাসায় রান্না করিস, মানে সব ধরনের রান্না পারিস, তাই না? আদিবা আদির ব্যবহারে অবাকের সর্বোচ্চ সীমায় পৌঁছে ইতিমধ্যে বাসার সবার অবস্থাও একই। আদি খাবার ছেড়ে উঠে ঘটকের দেওয়া ছবিগুলো হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আদিবা এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আয় তো, মাথা ধরেছে খুব। বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আবিদা অবাক চোখে তাকিয়ে রইল, সাথে আদির মাও সহ। ছেলে কি করলো আর কি বুঝতে চাইলো কারো মাথাতেই পুরোপুরি ঢুকেনি। সে কি আদিবাকে হবু বউ হিসেবে ইঙ্গিত করলো আর সবাইকে বউ দেখিয়ে গেল? যদি তাই হতো তাহলে ঘটকের দেওয়া অন্য মেয়েদের ছবিগুলো সাথে নিয়ে গেল কেন?